সেন্ট্রাল ব্যাংকে বলা হয় হচ্ছে ব্যাংকের ব্যাংক, ব্যাংক অফ ব্যাংকস। তারপর আরো বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। ব্যাংকের ব্যাংক কেন বলা হয়? আমরা যেমন হচ্ছে আমার অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাই, ব্যাংক আবার এই সেন্ট্রাল ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে, তারা অ্যাকাউন্ট মেনটেন করে। হ্যাঁ, আবার আমরা যেমন লোন নেওয়ার জন্য হচ্ছে ব্যাংকে যাই, পাবলিক। এই ব্যাংক আবার লোনের জন্য যায় হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাছে। ঠিক আছে? তো এইভাবে ওর যাবতীয় কিছু, ওর অভিভাবক হলো সেন্ট্রাল ব্যাংক যে কোনো দেশের ক্ষেত্রে। তো এছাড়াও আরো অনেক কিছু আছে। তো যেহেতু ব্যাংক হলো মানে ধরেন ব্যাংকগুলো যখন স্টার্ট হয় তখন কিন্তু এরকম সেন্ট্রাল ব্যাংক ছিল না, মানে সেন্ট্রাল ব্যাংকের আগে ব্যাংক প্রতিষ্ঠিত। ঠিক আছে? তো যখন দেখা গেল যে মানুষের টাকা নিয়ে ভাগতেছে, দুই নম্বরই হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, এগুলা নিয়ন্ত্রণ করার জন্য সরকার চিন্তা করলো যে এদের একটা কন্ট্রোলিং অথরিটি দরকার, যেটার নাম হলো সেন্ট্রাল। তো আমরা দেখি একটু ভিশনটা দেখি যে এই সেন্ট্রাল ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের ভিশনটা কি। টু এস্টাবলিশ এ রেজিলিয়েন্ট, ট্রান্সপারেন্ট, গ্লোবালি ক্রেডিবল সেন্ট্রাল ব্যাংকিং ইনস্টিটিউশন that fosters sustainable economic growth, price and financial stability. দুইটাই খুব ইম্পর্টেন্ট, প্রাইস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আচ্ছা, এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট থ্রু লিডারশিপ এন্ড গুড গভর্নেন্স। ঠিক আছে? প্রত্যেকটা কথারই একটা মিনিং আছে। তো এখন ধরেন রেজিলিয়েন্ট, ট্রান্সপারেন্ট এন্ড গ্লোবালি ক্রেডিবল ব্যাংকিং সিস্টেম। রেজিলিয়েন্ট মানে ছোটখাটো ধাক্কায় সে কিছু হবে না, এরকম একটা হবে। ট্রান্সপারেন্ট, ব্যাংকিং এর ট্রান্সপারেন্ট খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ব্যাংক টাকা কেটে নিচ্ছে আপনার, কোন একটা চার্জ করছে, সেটা অবশ্যই ওখানে আপনার স্টেটমেন্টে রিটার্ন থাকবে, কোনো কিছুই হিডেন হবে না। হ্যাঁ, এছাড়াও যাবতীয় কিছু ব্যাংক হচ্ছে তার একটা অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে। কোনোদিন যদি চাকরি বাকরি পান বা পাওয়ার আগেও যদি কোনোদিন ইচ্ছা হয় যে একটা ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট আপনি দেখতে চান, তো ওইখানে অ্যাকচুয়ালি ব্যাংকের সবকিছুই দেয়া থাকে, সে কত লাভ করছে, কত ক্ষতি করছে, কোন জায়গায় কত টাকা খরচ করছে। মানে ধরেন কি, আমি যদি খারাপ ব্যাংক হই, মানে খারাপ লোক হই বা খারাপ পারফরমেন্সের একটা কোম্পানি হই, তাহলে আমি কি লুকানোর ট্রাই করব না? কিন্তু ব্যাংকের এটা করার সুযোগ নাই, তাকে সব শো করতে হবে। এখন কিছু জায়গায় লুকায় যে না, তা না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা অফ দ্য রেকর্ড কথাবার্তা, সেটা হলো যে আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। আমরা যদি সেরকম স্ট্রং অর্থনীতি হইতাম, তাহলে হয়তো এগুলা সব ঠিক হয়ে যেত। আচ্ছা, আমরা আগাই আসছি। মানে এটা ধরেন আইডিয়াল সিচুয়েশন গুলো আমরা চিন্তা করবো আর কি। এক্সেপশন আছে বলেই আমাদের দুর্গতি বলেন সুগতি বলেন, সেটা পাল্টে। তো ক্রেডিবল সেন্টার মানে এই বিশ্বাসযোগ্য একটা সেন্ট্রাল ব্যাংক হবে। এছাড়া এখানে দেখেন এই যে ফোস্টার সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। তো সেন্ট্রাল ব্যাংক এমন কিছু কাজ করবে যেটা একটা সাস্টেনেবল গ্রোথ এর দিকে নিয়ে যাবে ইকোনমিকে। প্রাইস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো সব, সে হচ্ছে প্রাইস কন্ট্রোল করবে, প্রাইসটা স্টেবল রাখবে। কিন্তু আমরা তো এখন স্টেবল প্রাইস পাচ্ছি না, এই কমছে পাচ্ছে এটা সেটা। হ্যাঁ, তো এইটাও কাজ হচ্ছে, এই প্রাইসটা কন্ট্রোল করার কাজ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। আর যেটা ইনপুট, যেটা কি বলে, ইম্প্যাক্ট করবে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কেমন? এই যে আমাদের কিছুদিন আগে ব্যাংক নিয়ে একটা, এখনো অনেক ব্যাংকের আমানতকারীরা কি বলে দুশ্চিন্তায় আছে, এটা আছে, আন্দোলন করতে হয়, এটা সেটা। ওগুলা থাকবে না। হ্যাঁ, সেটা হবে স্টেবল, মানে কোনো ঝামেলা ঝামেলা একদম মিনিমাম পর্যায়ে থাকবে। সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রোথ, যেগুলো আপনারা বোঝেন। এখন মিশন, আচ্ছা, ওই ভিশনটা অ্যাচিভ করার জন্য যে যে কাজ সে করে, সেটাই হচ্ছে আসলে মিশন। ছোট ছোট যে কাজগুলো করে সেই মিশন কমপ্লিট করবে, সেটা হচ্ছে তার মিশন। এইটা খুব ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য। ঠিক আছে? দ্য বাংলাদেশ ব্যাংক অপারেটস আন্ডার বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972।
এটা অনেক সময় মানে এটা আসলে আসতে পারে যে কোন আইনের বলে বাংলাদেশ ব্যাংক চালিত হয়। হ্যাঁ, আচ্ছা। তো এটা যেহেতু ওই 72 সালে হয়েছে, মানে সংবিধান টংবিধান রান করার আগেই, এই কারণে এই অর্ডার এসে চলে। তো এটা ওই অর্ডার হিসেবে রাখা আছে, একে আর আইন করা হয় নাই, মানে আইনের কোনো অংশ কম না, কিন্তু একে আইন বানানো হয় না। প্রাইস স্ট্যাবিলিটি এর প্রধান কাজ, প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ, মানে সংবিধিবদ্ধ কাজ যেটা, সেটা হলো প্রাইস স্ট্যাবিলিটি, ফর্মুলেটিং মনিটারি অ্যান্ড ক্রেডিট পলিসিস টু ম্যানেজ ইনফ্লেশন। দেখেন এই যে মনিটারি পলিসি অনেক সুন্দর, মনিটারি পলিসি। তো মনিটারি পলিসি বিশেষ কিছু না, এই যে আমরা সবসময় শুনি না ব্যাংক রেট তারপরে রেপো রেট। তো মনিটারি পলিসিতে নর্মালি 6 মাসের জন্য এই 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 ব্যাংক রেট, তারপরে আপনার রেপো, রিভার্স রেপো, এগুলো হচ্ছে ফিক্স করা হয়। আহ কমানো হয়, বাড়ানো হয়, ইকোনমিক কন্ডিশন বুঝে হচ্ছে এই রেপো রেট, রিভার্স রেপো এগুলা বাড়ানো হয়। তো ব্যাংক রেট মোটামুটি অনেকদিন ধরে স্টেবল আছে, এটা এখন আছে। তো বাকিগুলা চেঞ্জ করা হয়। তো ধরেন যে রেপো রেট বা এগুলো হচ্ছে 10% করা হয়। তো যেসব ব্যাংকের লোন দরকার বাংলাদেশ ব্যাংক থেকে, তারা 10% নিবে। তো সে নিজেই যদি 10% লোন নেয়, তাহলে পাবলিকলি সে নিশ্চয়ই 13-14% দিবে। তো এই এই পার্সেন্টেজ গুলো যখন বেড়ে যায়, তখন মার্কেটে রেটটা বেড়ে যায়, পাবলিকের কাছে হচ্ছে লোনের রেটটা বেড়ে যায়। তো এগুলো বাড়ানোর কারণ হলো যাতে বেশি রেট হলে কি মানুষ কম টাকা নিবে। তো ওই টাকাটাকে সংকুচিত করা, মানুষের হাতে যখন টাকা কমে যায়, যেটা টার্গেট করবে হচ্ছে ইনফ্লেশন, ওই ইনফ্লেশন। ঠিক আছে, অনেক দেশে আবার আছে যেখানে ওরা চায় মানুষ হচ্ছে খরচ করুক, লোন নিক। সেসব দেশে আবার এটা অনেক কমানো থাকে, যেমন থাইল্যান্ডে ওদের মনে হয় মাত্র 2%, খুবই কম। হ্যাঁ, তো ওরা দেখতেছে যে এটা নেগেটিভ দিকে যায় কিনা। নেগেটিভ বলতে নেগেটিভ তো যায় না নর্মালি, কিন্তু অনেক সময় ট্রেন্ডটা ওরকম, কমাইতে হচ্ছে একটা 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 পার্সেন্টেজের নিচে সেন্ট্রাল ব্যাংক আসলে আর কমাইতেও পারে না। ওদের ইকোনমি এত স্যাচুরেটেড যে গ্রোথ ধরে রাখার জন্য আর বুস্ট আপ করা যাচ্ছে না। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি যেটা বলছিলাম আর কি, ম্যানেজিং ন্যাশনাল কারেন্সি অ্যান্ড অ্যাডজাস্টিং মানি সাপ্লাই। আচ্ছা, এই M2, এইটা হচ্ছে এখন আপনারা বুঝবেন না। আহ এটা আসবে হচ্ছে পরে, আমরা যখন মানি পড়বো আর কি। তো মানি, টাকার কিছু ভাগ করা হয়, যেমন হলো যেটা যেটা রেডিলি অ্যাভেলেবল, ধরেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখনই টাকা তুলে আনতে পারবো ক্যাশ সাথে থাকলে, এগুলা M1 ধরা হয়। হ্যাঁ, আর M2 ধরা হয় যেগুলো একটু ভাঙানো কঠিন, যেমন ধরেন FDR, এরকম আর কি। তো মানে লিকুইডিটির টার্মে এগুলা হচ্ছে ভাগ করা হয় M1 M2। ফাইন্যান্সিয়াল রেগুলেশনস, তারা হচ্ছে তাহলে এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ধরার জন্য এই এই কাজ করবে আর কি। হ্যাঁ, মানি সাপ্লাই কম বেশি করবে আর কি, কখনো সে মার্কেটে মানি ছাড়বে। হ্যাঁ, ইকোনমি যদি মনে হয় তার দরকার, যে বুস্ট করা দরকার, মানুষের হাতে টাকা থাকা দরকার, তখন সে হচ্ছে টাকাটা বাইরে দিবে। আবার টাকা সে নিয়েও আসতে পারে তার কাছে। এটা কিভাবে করে? ধরেন আপনি ব্যাংকে রাখলেন 100 টাকা, 100 টাকা ব্যাংকে রাখলে বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দেয় যে আপনি কাস্টমার কাছ থেকে যখন আপনি 100 টাকা নেবেন, আমার কাছে আপনি 10% রেখে দিবেন, বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে, করা যাবে না। তাহলে ব্যাংকের কাছে থাকলো কত আর? 90 টাকা। এই 90 টাকা সে মানুষকে ধার দিতে পারবে, লেন বা লোন দিতে পারবে। তাহলে দেখেন 10 টাকা করে, কিন্তু 100 টাকা 10 টাকা করে সে সেন্ট্রাল ব্যাংক রেখে দিচ্ছে। তো তাহলে কি এটা এখন ধরেন 10% থেকে সে করলো 12%, তাহলে পাবলিকের কাছে যাচ্ছে তখন 88 টাকা, তাহলে কমে গেল না পাবলিকের কাছে মানিটা? আবার যদি এটা কমায় দেয় 6% করে, তখন দেখবেন যে তাহলে এছাড়া হলো সে করে ফাইন্যান্সিয়াল রেগুলেশন, ব্যাংকগুলোকে সুপারভাইজ করে, যতগুলো শিডিউল ব্যাংক আছে। তারপর ফাইন্যান্স কোম্পানি গুলো আছে। ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানির মধ্যে একটু পার্থক্য আছে। এরা হলো আমাদের এই যে আমরা যে রেগুলার অ্যাকাউন্ট খুলি, যেটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এইগুলা এই ফাইন্যান্স কোম্পানি গুলা করতে পারে না। তারা হচ্ছে শুধু লোন টোন দেয় আর কি। একটু ডিফারেন্স আছে। এগুলাকে সে সুপারভাইজ করে।
এরপরে আসেন হচ্ছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট। এই যে আমরা কি বলে টাকা ট্রান্সফার করি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, সেইটা ক্লিয়ার, তারপরে এক ব্যাংকের চেক আর এক ব্যাংকে জমা দেয়া, এটাকে বলে ক্লিয়ারিং। হ্যাঁ। তারপর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটার কাজটা বা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করায় হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। তো আগে আগে যখন এটা ছিল না, ইভেন 9-10 সালেরও আগে, তখন ধরেন আপনার একটা সোনালী ব্যাংকের চেক আছে, আপনি এটা সাবমিট করলেন হচ্ছে অগ্রণী ব্যাংক। তো মানে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তো আপনি চেক দিতেই পারেন, তাই না? তো এখন আপনার আপনার তো সব ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে সোনালী ব্যাংক হচ্ছে আপনার কাছ থেকে চেকটা, সরি, অগ্রণী ব্যাংক আপনার কাছে চেকটা নিবে, ভ্যালিডেট করবে যে ঠিক ঠিক আছে কিনা, এরপর সে আপনাকে টাকা দিয়ে দিবে। টাকা দেওয়ার পর আহ এটা কিন্তু আমি আগের কথা বলছি, তখন এই চেকটা নিয়ে তারা যাবে বাংলাদেশ ব্যাংকের একটা অফিসে, লোকাল অফিসে। সেখানে সবাই মিলে বসবে, এখানে সোনালী ব্যাংক, এখানে অগ্রণী ব্যাংক, এখানে পূবালী ব্যাংক, এভাবে সবাই বসবে। আর বাংলাদেশ ব্যাংকের একজন লোক থাকবে। তো বলবে সোনালী ব্যাংকের চেক 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 আছে কার কার কাছে, সবাই বলবে এত। হ্যাঁ। তো এইভাবে তারা হচ্ছে হিসাব নিকাশ করবে কে কার কাছে কত পায়, কিন্তু তারপর যোগ বিয়োগ করে নেট অফ করে টাকা একজনের টাকা একজনের অ্যাকাউন্টে দিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের কাছে সবার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে একজনের ডেবিট ক্রেডিট করে আরেকজনকে দিয়ে দিবে। তো এটা একটা লং প্রসেস। এইটাকে এই যে এই যেই হাউসে বসে এই কাজটা করা হতো, সেটাকে বলা হয় হচ্ছে ক্লিয়ারিং হাউস। ঠিক আছে। এটা ম্যানুয়াল ছিল আগে। তো এইটা পরে বাংলাদেশ ব্যাংক হচ্ছে অটোমেটেড করে একটা, সব সব ব্যাংকে দেখবেন হচ্ছে ওদের ওদের কাছে অন্য ব্যাংকের চেক দিলে, এবং হইতে হবে সেটা MICR চেক। হ্যাঁ, MICR এর ফুল মিনিং জেনে নেবেন। MICR চেক জমা দিলে এটা আবার মেশিনে রিড করা যায়, সেটা হচ্ছে বাংলাদেশ প্রথমে ওই ব্যাংক এটা মেশিনে দেয় ওই পরিমাণ টাকা চেকের জন্য, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করে, তারপরে হচ্ছে যেই ব্যাংকের চেক সেই ব্যাংকের কাছে একটা কাছে হচ্ছে নোটিফিকেশন যায়, তারা তাদের সিস্টেম থেকে অ্যাপ্রুভ করে দেয় যে না, হ্যাঁ এটা আমাদের চেক, এই অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা দিয়ে দিতে পারেন। তো আপনি যেই ব্যাংকের চেক দিলেন সেই ব্যাংকের ওই ওই লোকের থেকে টাকা ওখান থেকে কেটে নিবে। আর যেই অ্যাকাউন্টের জন্য আপনি এই চেকটা দিলেন যে আমার অ্যাকাউন্টে টাকা জমা দেন, এই চেকের সমপরিমাণ অর্থ ওইখানে এটা জমা হবে। তো আমরা পরে যখন আবার চেক বা এসব নিয়ে আলোচনা করব, তখন ইন ডিটেইলে আলোচনা করা যাবে আর কি। তো ওগুলো একটা লং ক্লাস হয়, মানে এক একটা টপিকে বড় বড় ক্লাস নেওয়া যায়, এরকম একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, সে এই পেমেন্ট সিস্টেম আর কি, টাকা পয়সা দেওয়া বলেন, একটা দেশের পুরো দেশের পেমেন্ট সিস্টেমকে সে কি বলে স্টেবল করবে বা রেগুলারাইজ করবে, সেটাকে সে ফ্যাসিলিটেট করবে। এর মধ্যে পরে আমরা যে অনলাইনে টাকা দিই না, এসএলএস কমার্স, তারপর কি বলেন বিকাশ, এগুলোও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নেয়া, লাইসেন্স নেয়া, এছাড়া কিন্তু এরা এগুলো অপারেট করতে পারবে না। এর বাইরে যে কোথাও টাকা দেওয়া লাগলে, যেমন ক্রিপ্টো, এগুলো কিন্তু ইলিগাল, এই কারণে, কারণ ওদের লাইসেন্স নাই। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডভাইজারি রোল, প্রাইমারি অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সরকারের সে একটা একটা অ্যাডভাইজার অন দা ইন্টারাকশন বিটুইন ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি। তো ফিসক্যাল পলিসি হলো আমাদের বাজেট, ফিসক্যাল পলিসিটা হলো বাজেট। এই ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসির যে লিঙ্ক, এটা আপনারা ভালো করে শিখে নেবেন বা একটু পত্র পত্রিকা দেখে পড়ে নেবেন। এটা আপনারা হলো ওই রাইটিং এ, বাংলা ইংরেজি ফোকাস রাইটিং এটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসি কি করে, কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে লিঙ্ক থাকতে হয়, এটা যদি আপনি জেনে রাখেন, ইকোনমিক্স রিলেটেড বা বাংলাদেশের ইকোনমি বলেন, বা যে কোনো জায়গায় লিঙ্ক করে আপনি এই কথাটা ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার লেখার মান অবশ্যই উপরের দিকে যাবে। হ্যাঁ। এবং এটা রিলেট করা যায় অনেক ক্ষেত্রে। ফিসকাল পলিসি হলো বাজেট, সরকারের বাজেট। তো সরকার সবসময় চায় সে বেশি খরচ করবে, আর সেন্ট্রাল ব্যাংক বা মনিটারি পলিসির মাধ্যমে সে ইকোনমির অবস্থা বুঝে সে চিন্তা করে যে এখন কম খরচ করতে হবে না বেশি খরচ করতে হবে। কারণ বাংলাদেশ ব্যাংক ধরেন মনিটারি পলিসি খুব টাইট করলো, যে আমরা চাই না জনগণের কাছে টাকা থাকুক, কারণ ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, মানে কমায় আনতে হবে। কিন্তু সরকার ধরেন এমন বাজেট করলো যে সে সাবসিডি দিল, এটা দিল, ওটা দিল, দিয়ে জনগণের হাতে টাকা দিয়ে দিবে। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের এই মনিটারি পলিসি কাজ করবে? করবে না। তো দুইটা লিঙ্ক থাকতে হবে।
সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট, কনসেপ্ট এন্ড ইভ্যালুয়েশন। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বল। ওই যে যেটা পড়াইলেন যে 100 টাকায় যে 10 টাকা জমা দিতে হবে, এটা কি এসএলআর হ্যাঁ সিআর, বলে, মানে যেই যেটুকু, নাকি সিআরআর? সিআরআর, সিআরআর হচ্ছে ডিরেক্ট ক্যাশে রাখে। দুইটা মিলেই আছে, দুইটা মিলেই সে কন্ট্রোল করে। সিআরআর এসএলআর দুইটা দিয়েই হচ্ছে ওই অ্যামাউন্টটা কন্ট্রোল করে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি আর কি, এটা কনসেপ্ট দেওয়ার জন্য। তো আপনি যখন সিআরআর এসএলআর করবেন তখন হচ্ছে একদম টু দা পয়েন্ট দেখে নেবেন যে এই সিআরআরটা ক্যাশ ফর্মে কোথায় রাখে, এসএলআরটা কার কাছে রাখে, নিজের কাছে রাখে না ব্যাংকের কাছে, সেন্ট্রাল ব্যাংকে রাখে। হ্যাঁ, এগুলো কিন্তু ভাইভাতে কোশ্চেন করার সময় এখন এখন আসতেও পারে। সিআরআর এসএলআর এগুলো হচ্ছে কোনটা কি, হ্যাঁ ব্যাংক এখন পরীক্ষা আসতেও পারে। আগে তো শুধু ভাইভাতে সেটাই। জিজ্ঞেস করতো। আচ্ছা, এখন দেখেন কোর কনসেপ্ট, নন প্রফিট মোটিভ। তো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে অলওয়েজ নন প্রফিট মোটিভে থাকে, যদিও বাংলাদেশ ব্যাংক প্রচুর পরিমাণে প্রফিট করে। তো বাংলাদেশ ব্যাংক প্রফিট করা মানে হচ্ছে ইকোনমির অবস্থা ভালো না। হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংক কোন জায়গাগুলোতে প্রফিট করে, সে ব্যাংকে ধার দেয়, তো ধার দিয়ে সে প্রফিট আর্ন করে। এছাড়া হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং থেকে সে আর্ন করে। হ্যাঁ, তো এগুলো তার আর্ন করার কথা না, কিন্তু সে করে কেন? কারণ হলো যে ওই ইকোনমি, এখন ফ্রি তো আর টাকা দেওয়া যাবে না, একটা ব্যাংকে তো আর ফ্রি টাকা দেওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে দেখা যায় তাহলে তাহলে সে প্রফিট যখন করলো, তার মানে হলো ব্যাংকগুলো অনেক ধার নিচ্ছে, ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, এটা বোঝায় আর কি। আচ্ছা, আনলাইক কমার্শিয়াল ব্যাংকস, দ্য সেন্ট্রাল ব্যাংক অপারেটস ফর ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, নট প্রফিট। এটা সে প্রফিট মুভমেন্টে সে কখনোই থাকে না। মনোপলি অন কারেন্সি, সোল অথরিটি টু ইস্যু নোটস। হ্যাঁ, যে যতই নোট টাকা পয়সা থাকে সেটা তার সোল অথরিটি থাকে। হ্যাঁ, এটা যদি অন্য কেউ টাকা পয়সা ছাপানো শুরু করে তাহলে তো ইকোনমি কলাপস করবে। তো এই টাকা ছাপানো, ইস্যু করা, মার্কেটে ঢুকানো, বের করা, তার নিজের কাছে রাখা, সেটা সোল অথরিটি এই সেন্ট্রাল ব্যাংকিং ব্যাংকের থাকতে হবে। এখন এখানে সে হলো 10 টাকা থেকে 1,000 টাকার কথা, মানে সে পারবে। আর 2 থেকে 5 টাকা হলো সরকারি লোন, ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো এগুলো আশা করি আপনারা জানেন। এই যে আমি প্রথমে বলছিলাম, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, প্রোভাইডিং ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট টু ডিস্ট্রেসড ব্যাংকস টু প্রিভেন্ট সিস্টেমেটিক কলাপস। এই যে লিকুইডিটি সাপোর্ট, লিকুইডিটি লিকুইডিটি অনেক সুন্দর, ঠিক আছে? তো ব্যাংকিং এ যখন আস্তে আস্তে জানবেন তখন অনেক বিষয়ে বুঝবেন। যেমন টাকা, আমরা বলি না টাকা আছে কিনা, তো টাকা মানে খালি টাকা না। ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তো সেই টাকা আপনি কত সহজে খরচ করতে পারতেছেন, সেটার নামই হচ্ছে লিকুইডিটি। কারণ আপনি একজনের কাছে টাকা পান, তো আপনার তো টাকা আছে, কিন্তু সেটা লিকুইড না। লিকুইড হচ্ছে ক্যাশ ফর্মে হোক বা যে ফর্মে হোক, আপনি যখন টাকাটা খরচ করতে পারবেন সেটাই হচ্ছে লিকুইডিটি। তো ধরেন আপনার ডাচ বাংলা ব্যাংকে টাকা আছে। হ্যাঁ, আপনার শুধু কার্ড আছে, ধরেন ধরলাম চেক টেক নাই, শুক্রবার। তো ডাচ বাংলার যে নেক্সাস পে, সে আপনাকে শুধু দিনে একবার টাকা তুলতে দিবে। তো আপনি একবার টাকা তুলে ফেলছেন 500 টাকা। এখন আপনার ওখানে যদি 1,95,000 টাকাও থাকে, এটা আপনি আর খরচ করতে পারবেন না। তো আপনার লিকুইড মানি কত? এই 500 টাকা। আর নন লিকুইড হচ্ছে এই বাকিটা। তো এটাই হচ্ছে লিকুইডিটি। তো কোনো ব্যাংক ধরেন তার অ্যাকাউন্ট, মানে কি বলে, তার ব্যালেন্স শিট বা অ্যাকাউন্টে টাকা আছে, বাংলাদেশ ব্যাংকের কাছে আছে বা অন্য অন্য জায়গায় পাওনা আছে, বিভিন্ন জায়গায় আছে। ইভেন সে তো লোন দেয়, তো লোন দেয় আছে, সে কাস্টমার কাছে টাকা পায়, তো কেউ টাকা দিচ্ছে না তাকে। এখন কাস্টমার যখন আসবে, মানে ধরেন আপনি যারা আমানত রাখছেন টাকা, তো আপনি গেলে তো আপনাকে টাকা দিতেই হবে। ও তো আর হচ্ছে যাকে লোন দিচ্ছে তার কাছে টাইমের আগে টাকা চাইতে পারতেছে না। তো তার এই লিকুইডিটি ক্রাইসিস হতে পারে। তখন সে এই বাংলাদেশ ব্যাংকের কাছে বলবে যে আমাকে দ্রুত তুমি টাকা দাও, এত রেটে, একটা রেটে আমি পরে তোমাকে দিয়ে দিই। তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে তাকে তখন টাকা দিবে। অবশ্যই কোনো একটা সিকিউরিটির বেসিসে টাকাগুলো দেয়। তো শুনবেন মাঝে মাঝে যে এই অমুক ভাঙা ব্যাংকে হচ্ছে এত হাজার কোটি টাকা দিয়ে দিল বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইডিটি সাপোর্ট, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। আচ্ছা, এবার আসেন টাইম লাইন অফ ইভলিউশন। তো পৃথিবীর প্রথম সেন্ট্রাল ব্যাংক হলো ব্যাংক অফ আমস্টারডাম। এটা হচ্ছে 1609 সালে স্টার্ট করছে। হুম, এটা কি? ঢাকা ব্যাংক 1806। সেগুলো লাগবে না আমাদের, আমাদের লাগবে হচ্ছে
1971 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক যাত্রা শুরু করছে। হ্যাঁ, স্টেট ব্যাংক অফ স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এটা ছিল আগের, সেইটার ঢাকা অফিস। তো বাংলাদেশ ব্যাংক নেবে শুরু করে। তো বাংলাদেশ ব্যাংকের নাম দেওয়ার কথা ছিল ব্যাংক অফ বাংলাদেশ, তারপরে দেয়া হয় নাই। এরপরে আরেকটা কি যেন নাম ছিল, তো এরকম দুইটা নাম প্রপোজ করা হয়েছিল, সেই দুইটার কোনটা না হয় শেষে বাংলাদেশ ব্যাংক নামটা আহ হয়। বাংলাদেশ ব্যাংক নামটা তখন প্রবর্তিত হয় আর কি, এরপর থেকে। এটা 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 খেয়াল রাখবেন, 16 ডিসেম্বর 1971 কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ, অর্ডার 72, কিন্তু এটা চালু হচ্ছে 16 ডিসেম্বর। তো এখানে এই নামটা খুব আসে, এন হামিদুল্লাহ, প্রথম গভর্নর। আর কোনোটা লাগবে না, আর লাগবে হচ্ছে যদি এটা কোথাও জিজ্ঞেস করা হয়, এটা জেনে রাখলে জি মুস্তাকুর রহমান এফসিএন। হ্যাঁ, এটা হলো ফেলো কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এফসিও। তাহলে এগুলো কিন্তু সব বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে। তো এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে। তো ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের দেশের, যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আছে এখানে আমরা মোটা দাগে ভাগ করতে পারি তিনটা ভাগে: ফর্মাল সেক্টর, সেমি ফর্মাল আর ইনফর্মাল। তো যেগুলা ফর্মালি রেগুলেটেড হয় সেগুলোকে আমরা ফর্মাল সেক্টর বলতে পারি, যেমন হচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, যে ফাইন্যান্স কোম্পানি গুলো, ইন্স্যুরেন্স, এমএফআই, এমএফএস, এগুলো যারা একটা অফিসিয়াল চ্যানেলে আছে, যারা একটা রেগুলেটরি বডির আন্ডারে কাজ করে। হ্যাঁ, সেমি ফর্মাল কারা? এইচবিএফসি, পিকেএসএফ, গ্রামীণ ব্যাংক, এরা হচ্ছে সেমি ফর্মাল। কারণ হলো একটা নির্দিষ্ট আইন দিয়ে এরা তৈরি, যদিও বাংলাদেশ ব্যাংক এদেরকে দেখাশোনা করে, সেটা হচ্ছে আইনে নাই যে বাংলাদেশ ব্যাংক দেখা করবে, বাংলাদেশ ব্যাংক শুধু তার শিডিউল ব্যাংক গুলো দেখা করবে। তো সরকার তখন দায়িত্ব দিয়ে দেয়, আচ্ছা বাংলাদেশ ব্যাংক দেখুক, যেহেতু তার এই বিষয়ে এক্সপার্টিস আছে, কিন্তু আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশ ব্যাংক এগুলা করে না। তাহলে এরা হচ্ছে আউটসাইড বিবি বিসেক জুরিসডিকশন। ইনফর্মাল সেক্টরের মধ্যে আসে আসে হচ্ছে প্রাইভেট ইন্টারমিডিয়ারিজ, মানে যেগুলা এই কোনো চ্যানেলের মধ্যেই আসে না, যেমন এই যে কি মানি লেন্ডার, এলাকায় যারা ধার দেনা দেওয়া হয়, দাদন, এগুলো হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, এই জায়গাটা বোঝা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে আপনার কি বলে ফাইন্যান্সিয়াল সেক্টরটা বুঝতে গেলে এখানে খুব ইম্পর্টেন্ট। তখন হচ্ছে মানি মার্কেট, ট্রেজারি বন্ড মার্কেট, ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে? তো মানি মার্কেট হলো যেগুলা বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে মানি মার্কেট। যেখানে হচ্ছে শর্ট টার্মে হচ্ছে ধার দেনা, এটা সেটা এই টাকা পয়সা লেনদেন হয়, সেটা হচ্ছে মানি মার্কেট। তো আমরা শর্ট টার্ম আর লং টার্ম কিভাবে বুঝবো? শর্ট টার্ম নর্মালি হচ্ছে 1 ইয়ার, 1 ইয়ারের মধ্যে থাকলে সেটা শর্ট টার্ম আমরা ধরি, এর বেশি হইলে সেটা হচ্ছে লং টার্ম। এটা জেনারেলাইজ একটা ভাবে ধরা হয়। তো আপনার হচ্ছে এটার মানি মার্কেটের পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেটা রেগুলেটর হচ্ছে বিসেক, মানে যে স্টক স্টক এক্সচেঞ্জ গুলো আছে না, সেটা। তো নর্মালি যেগুলো স্ট্রং ইকোনমি, তারা তাদের যেগুলো লং টার্মে টাকা পয়সা দরকার হয়, তারা হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে সেই টাকাটা নেয়। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট সেই সাপোর্টটা দেয়ার কথা। কিন্তু আমাদের দেশে একটু উল্টা, যেখানে লং টার্ম শর্ট টার্ম সবই হচ্ছে এই মানি মার্কেট থেকে নেওয়া হয়। তো দেখবেন যে ক্যাপিটাল মার্কেট, এই যে স্টক এক্সচেঞ্জে সবসময় ঝামেলা লেগেছে, এখন পর্যন্ত ঠিক কোনো হয়নি। এই কারণে এটার উপর আমরা বেশি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তো নর্মালি এই ব্যাংক থেকে আসলে লং টার্মে টাকা পয়সা নেওয়ারই কথা না, সবার হলো নেওয়ার কথা হচ্ছে এই যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, পাবলিকের থেকে শেয়ারের মাধ্যমে টাকা নেওয়ার কথা। আর কাছে হচ্ছে ট্রেজারি বন্ড মার্কেট, এটা এটা হচ্ছে আপনার লং টার্মে ডেট
এটা হচ্ছে সরকার অনেক সময় হলো জনগণ থেকে টাকা তোলে এই স্বেচ্ছাচারী বন্ড টন্ডের মাধ্যমে। কোনো কোম্পানিও বন্ড ছাড়তে পারে, তো আমরা যখন সিকিউরিটিজ বন্ড করবো তখন এটা ভালোভাবে জেনে নিব। এরপরে আর একটা মার্কেট আসে, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এখানে হচ্ছে বৈদেশিক মুদ্রা কেনা বেচা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, টাকা ইজ যে কনভার্টিবল অন দ্য কারেন্ট অ্যাকাউন্ট। তো এখানে ওই বিভিন্ন মুদ্রার সাথে লেনদেন। এবার আসেন দ্য ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। তো এগুলো হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটে সব আছে, কয়টা কোন ব্যাংক এটা সেটা। ডিজিটাল ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংক তার ওয়েবসাইটে দিয়েছে যে একটা ওয়ান ডিজিটাল কমার্স ব্যাংক, এখনো হচ্ছে পারমিশন পায় নাই। এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে লেখা। আচ্ছা, ফরেন হচ্ছে আগে ছিল 10টা, এখন 9টা হয়ে গেছে। তো এগুলো আপনারা দেখে নেবেন যে কোনটা কয়টা, এগুলো কিন্তু আসে না ফরেন ব্যাংক কয়টা। হ্যাঁ, স্পেশালাইজড ব্যাংক কিন্তু 3টা। আর নন শিডিউল ব্যাংক এখানে আছে হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। আচ্ছা, এগুলো হচ্ছে আলাদা আলাদা আইন করে একটা নির্দিষ্ট কাজের জন্য এই ব্যাংকগুলো করা হয়েছে, সরকার নির্দিষ্ট আইনের মাধ্যমে করেছে আর কি এইগুলো। তো এগুলো নর্মাল ব্যাংকের নিয়ম কানুনের মতো এরা চলে না। আর এইটা একটা সমবায় সমিতির মতো ব্যাংক ছিল কুষ্টিয়া অঞ্চলে, যেটার কেস মামলা আছে, খুব ছোট একটা ব্যাংক। তো পরে এটা এখন নাই আর কি। তো উইকিপিডিয়া ডিটেল পাবেন কেউ ভাই, জুবিলি ব্যাংক সম্পর্কে একটা আইডিয়া ছিল, মানে ভাইবার জন্য পড়তেছিলাম। এটার সম্ভবত মূলধন ছিল 3 কোটির মতো, মানে এটা ছোটখাটো একটা ল্যান্ডারের মতো। হুম, হুম। মানে ওই যে কোঅপারেটিভ গুলো থাকে না, এরকম একটা ব্যাংক। যাই হোক, এটা আসার কথা না, তবে যদি ওই নন শিডিউল সম্পর্কে জানতে চায় বা অপশনে থাকলে থাকতে পারে, ছাড়া কিছু না। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের খুব একটা মাথা ব্যথা নাই মনে হয়। আচ্ছা, ফাইন্যান্স কোম্পানি, ওই যে নাম শুনবেন পত্রিকায় দেখবেন আবিবা ফাইন্যান্স, এরা হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো এই রিসেন্টলি একটা, বা আবিবা ফাইন্যান্স কে এস আলমের ওই রিসেন্টলি একটু ব্যাকলেশের উপর আছে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এখানে। না এই ভাই, আমি বিবিতে হচ্ছে যার কাছে যাই তাকে দেখি এস আলম নিয়ে যথেষ্ট চেতে আছে এরকম। এসালমের উপরে তো অনেকেই জেতা, আর পুরা কি বলে দেশই তো তার উপর চেতে থাকার কথা। সে যেভাবে আসলে কি বলে। মানে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের কোন এমপ্লয়ি, মানে পরিচিত পরিচিত কারোর কাছে জানতে চাইলে সে ফার্স্টে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কি এস আলমের বাড়ি থেকে কত দূর। মানে জিজ্ঞেস করে পটিয়া থেকে কত দূর। আচ্ছা, যাক সেসব কথা আর না যাই আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে এটা এই আইনটা মাথায় রাখবেন, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023। তো এই রিলেটেড যেমন বিবি অর্ডার অর্ডার এটা, তারপর আরেকটা আছে ব্যাংক কোম্পানি আইন, কোম্পানি অ্যাক্ট। হ্যাঁ, এগুলা হচ্ছে জেনে রাখবে না, এগুলোও চলে আসতে পারে এমসিকিউ। আচ্ছা, এখানে বলছে আনলাইক ব্যাংকস, এফসিস ক্যান নট ইস্যু চেকস, এরা চেক ইস্যু করতে পারে না। রিসিভ ডিমান্ড ডিপোজিট, ডিপোজিট ডিমান্ড ডিপোজিট ছাড়া নিতে পারে না। কন্ডাক্ট ফরেন এক্সচেঞ্জ ফাইন্যান্সিং, ফরেন এক্সচেঞ্জ তারা ফাইন্যান্স করতে পারে না। এগুলো হচ্ছে ফাইন্যান্স কোম্পানির লিমিটেশন আর কি। এরা ছোট ব্যাংক, ব্যাংকের ছোট ভাই। আচ্ছা, এইটা যদিও ক্যাপিটাল ইন্স্যুরেন্স বা ব্যাংকিং এর বাইরে, তারপরে যেহেতু রিলেটেড পার্টি এই কারণে জেনে রাখতে ভালো। যেমন ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ, সেন্ট্রাল ডিপোজিটরি, সিডিবিএল, এটা একটা কোম্পানি। এরা হলো আহ কি করে, ওই যে শেয়ার কেনা বেচা হলে এরা হচ্ছে মেইন অ্যাকাউন্টিংটা করে আর কি। এরা জমা রাখে বাংলাদেশে যত ওই আপনার কি বলে শেয়ার ব্রোকারেজ এটা সেটা থাকুক, যার মাধ্যমে আপনি শেয়ার কেনেন বেচেন, আপনার অ্যাকাউন্টে মেনটেন করে হচ্ছে এরা, সিডিবিএল। হ্যাঁ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সরাসরি পাবলিকের সাথে এর কাজ নেই। আইসিবি, ওই যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ,
এরা হচ্ছে শেয়ার বাজারের টাকা পয়সা এটা সেটা করে। ইন্স্যুরেন্স সেক্টর, ইডরা, ইডরা হলো ওদের রেগুলেটর। বাংলাদেশ ব্যাংক যেমন নিয়ন্ত্রণ করে ব্যাংকগুলো, ইডরা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তো এখানেও দেখে নেবেন, এই যে 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে আর 47টা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আর এখানে দুইটা গভর্নমেন্টের আছে, একটা হচ্ছে জীবন বীমা আর একটা হচ্ছে সাধারণ বীমা, দুই ধরনের, দুইটা সরকারি প্রতিষ্ঠান। মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ফাইন্যান্সের রেগুলেটর হচ্ছে এমআরএ, মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি। হ্যাঁ, তো এর রিচ অনেক বেশি, যেমন 700টা এমএফআইএস আছে প্লাস। ঠিক আছে, গ্রামীণ ব্যাংক হচ্ছে এর মধ্যে পড়বে না, এর মধ্যে পড়বে না। সে গ্রামীণ ব্যাংক অ্যাক্ট 2013, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ এমআরএ। সে এটার এমআরএ এর আন্ডারে যেই হচ্ছে এনজিও বলি না আমরা, মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, তো সেটার মতো সে অপারেট করবে। গ্রামীণ ব্যাংকের কাজ অনেকটা এরকম, কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, মনিটারি পলিসি, এটা কারেন্ট পলিসির কিছু ডেটা দেওয়া আছে এখানে। যেমন পলিসি রেট হচ্ছে 10%। হ্যাঁ, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হচ্ছে 7.5। এক্সচেঞ্জ রেট হলো, আমরা এখন একটা ফ্লেক্সিবল মার্কেটে শিফট করেছি। আগে তো একটা ফিক্স করা থাকতো, এই বাংলাদেশ ব্যাংক যেটা ফিক্স করে দিবে ওই রেটেই চলবে। তো তারপর আমরা গেলাম হচ্ছে ক্রলিং পেগ। ক্রলিং পেগে হচ্ছে এরকম বাউন্ডারি দেওয়া থাকতো, এই বাউন্ডারি এই বাউন্ডারি, ধরেন 121 আর এটা হচ্ছে 123, এর মাঝে ওঠানামা করতে পারবে ব্যাংকগুলো, এর বাইরে যেতে পারবে না। সেটা হচ্ছে ক্রলিং পেগ। আর নর্মালি আইডিয়াল হলো যে ফুললি মার্কেটের উপর ছেড়ে দেয়া। এখন যে অনেকটাই মার্কেটের উপর ছেড়ে দেয়া আছে। আজকের নিউজ দেখবেন বোর্ডিং বার্তায় যে বাংলাদেশ ব্যাংক আরো 5,000 কোটি ডলার মেবি সে কিনছে মার্কেট থেকে। হ্যাঁ, তো তার কেনার কারণ হলো সে চায় যে এই রেটটা 122 স্টেবল থাকুক বা এর আশেপাশে থাকুক। তো ধরেন রেমিটেন্স আসলো প্রচুর, এখন তো অনেক রেমিটেন্স আসতেছে, বা এক্সপোর্ট হইলো প্রচুর। তো আপনি রেমিটেন্স যাই পাঠান, এক্সপোর্ট যাই করেন, এটা এই ডলার শুধু বাংলাদেশি টাকা ছাড়া অন্য যে কোনো কারেন্সি আপনার নিজের কাছে রাখতে পারবেন না। এটা শুধু বাংলাদেশ ব্যাংক রাখতে পারবে বা ব্যাংকে রাখতে হবে, এইভাবে রাখতে আপনার মানুষের কাছে রাখা যাবে না। তো তো মার্কেটে যদি ব্যাংকগুলোর কাছে এই ডলার বেশি হয়ে যায়, তখন তারা যখন কেনাবেচা করবে তখন তো দাম কমায় দিবে, এটা 118 টাকা বেচবে, ডিমান্ড নাই। এই কারণে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এগুলো অনেক কিনে মার্কেটে শর্ট শর্ট করে দিল, যাতে রেটটা এখানে থাকে। তো আবার যদি কোনো কারণে মার্কেটে ডলার ক্রাইসিস হয়ে যায়, ধরেন যে এমন একটা টাইম আসলো তখন যখন হচ্ছে রেমিটেন্স আসতেছে না, রেমিটেন্স কমে গেলেই কিন্তু এই মার্কেটে শর্টেজ হইতে পারে। এটা কিন্তু অনেক একটু বলা যায় হচ্ছে ভোলাটাইল একটা মার্কেট, কারণ এই রেমিটেন্স আর আরএমজি সেক্টর এই দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। এই দুইটা কোনো একটা কিছু হয়ে গেলে এই মার্কেটের অবস্থা খারাপ হয়েছে। তো তখন বাংলাদেশ ব্যাংক যে এই যে কিনে তার রিজার্ভ বাড়াইছে, এখান থেকে সে তখন সেল করবে, যেন হুট করে দামটা মার্কেটে এই ডলার গুলো অ্যাভেলেবল থাকে, হুট করে দামটা 130-এ না চলে যায়। বাংলাদেশ ব্যাংক চায় না যে হুট করে কমুক বা হুট করে বাড়ুক, তখন হচ্ছে ইকোনমি আনস্টেবল হয়েছে। আচ্ছা, এখানে রেফারেন্স রেট আসছে যেমন স্মার্ট 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ টিবি, ট্রেজারি বিলের এই রেট গুলার 6 মাসের এক হিসাব নিকাশ করে হচ্ছে স্মার্ট রেট করা হয়েছে। আচ্ছা, মডার্ন ডেভেলপমেন্ট এন্ড অটোমেশন, কিছু অটোমেশনের কথা বলছে। আচ্ছা, এটা পেমেন্ট সিস্টেমে এগুলা পেয়ে যাবেন, পেমেন্ট সিস্টেমে যেমন এই যে রিস্ক বেস সুপারভিশনে আমরা জানুয়ারি 26 থেকে স্টার্ট করেছি। তারপর হচ্ছে ফুল ইমপ্লিমেন্টেশন অফ Basel III। আচ্ছা, স্ট্রেস টেস্টিং, গ্রিন ব্যাংকিং গাইডলাইন্স, এগুলো হচ্ছে করা হয়েছে। স্ট্রেস টেস্টিং কি? স্ট্রেস টেস্টিং হলো একটা ব্যাংকের হচ্ছে মডেল রান করানো হয়, দেখা হয় যে তার যে অ্যাকাউন্ট সি ওই কি বলে, CRAR, এগুলা ওই রিস্কের উপর ডিপেন্ড করে কিছু অ্যাসেট ধরা হয়। তো দেখা হয় যে
উম, বিভিন্ন রকম স্ট্রেস দেওয়া হয়, যে ধরেন ইকোনমিক অবস্থা খারাপ হলে, এরকম হলে ব্যাংকটার হেলথ কেমন হবে। বিভিন্ন সিচুয়েশনে দেখা যায় ব্যাংকের হেলথ কতটুকু পর্যন্ত নামতে পারে। তো এই স্ট্রেস টেস্টিং এ দেখা যায় যে যে ব্যাংক গুলা অনেক স্ট্রেস দেওয়ার পরও দেখা যাবে যে না ভালো আছে, তাহলে ওটা ভালো ব্যাংক, এভাবে আর কি রিস্ক গুলো আইডেন্টিফাই করেন। আর গ্রিন ব্যাংকিং তো জানেনই, যে পেপারলেস বা এটা সেটা। ইভেন হচ্ছে যে যারা কার্বন নিঃসরণ করে এদেরকে ফাইন্যান্স করা যাবে না। সোলার সিস্টেম বা গ্রিন যে ইকোসিস্টেম গুলো সেগুলোতে বেশি করে ফাইন্যান্স করবে, এইগুলো নিয়ে অনেক গাইডলাইন্স আছে। তারপরে এমএফএস তো অনেক উন্নতি করছে। এই গেল আমাদের সেন্ট্রাল ব্যাংকিং এর ধারণা।